আচ্ছা, যে মুরগি ও ভাই আসেন বসেন। মুরগি আবার মেসেজ আসছে আজকে যে ই করতেছে, প্রসেসিং করতেছে, অ্যাবসেন্স করতেছে। এখন আমরা জানি না এটা মেসেজটা ভুল করে দিল নাকি। আসলে দেখেন আমি তো কোপাকে দিছি, আসছে না কিছু কথা আছে। না কিন্তু আমি একদিন কোপা করে আসলে দেখেন না, একটা দিব। That's a question. So, শুনতে পাচ্ছ আমাকে? ওকে, থ্যাংক ইউ। অস্ট্রিচ যেটা স্ট্রিথিও ক্যামেলাস, সো এইটাও আফ্রিকা অরিজিনেটেড বার্ড। অ্যাজ উই নো দে আর ভেরি হার্ড অর স্ট্রং বার্ড। এবং লিভিং যতগুলো বার্ড রয়েছে তার মধ্যে সবচাইতে বড় আকারে বড় হচ্ছে অস্ট্রিচ। Ostrich is the most latest domesticated bird as well. এটা সবচাইতে নিকটতম সময়ে ডোমেস্টিকেটেড হয়েছে ইন সাউথ আফ্রিকা। এবং এটার পারপাস, যদিও ইন মেনি কান্ট্রিজ the slaughter is prohibited, but in few countries they are preferred of being domesticated and farmed for meat production. Their eggs are quite big and usually kept for next generation production, not for sale usually. Skin. So from ostrich and from emu or emu, these two birds' skin are processed as leather as well. এগুলো থেকে লেদারও তৈরি করা হয়ে থাকে। And for the প্যাভোক্রিস্টাটাস অথবা পিফাউল যেটা, এটা ইন্ডিয়া, শ্রীলঙ্কা এক্সেট্রা কান্ট্রিতে বেশি পাওয়া যায়, নেটিভ টু দোজ কান্ট্রিজ। এন্ড সবচেয়ে কমন স্পিসিসটা যেটা, সেটা হচ্ছে বা ভ্যারাইটি হচ্ছে ইন্ডিয়ান পিফাউল, যেটাকে প্যাভোক্রিস্টাটাস বলা হয়। কাজে এই পিফাউলের সায়েন্টিফিক নেম জিজ্ঞেস করলে প্যাভোক্রিস্টাটাস বললেও সমস্যা নেই। যেমন আমরা ইয়ার ক্ষেত্রে, কোয়েলের ক্ষেত্রে কটুনিস জাপোনিকাই বলি। যদিও সেটা জাপান ভ্যারাইটি, বাট দ্যাট ইজ দ্য মোস্ট পপুলার ওয়ান। লাইকলি প্যাভোক্রিস্টাটাস ইজ দ্য মোস্ট পপুলার ওয়ান, অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়া। পারপাস আমরা এগুলো জানি, এগুলো মূলত অর্নামেন্টাল পারপাসে ব্যবহার করা হয়ে থাকে। এবং ইউ শুড নো দ্যাট দ্য কালারফুল বার্ড ইজ দ্য মেল ওয়ান। So colorful plumage যার থাকে সেটা হচ্ছে male bird, and in case of all the bird species, the more beautified one is the male one rather than the female. এছাড়াও মিট পারপাসে সেলডম ইউজ হতে পারে। সো এখানে কিছুটা সামারাইজ করা আছে। Later on we have the economic importance of specialized fowls. সো ইকোনমিক ইম্পর্টেন্স গুলোর মধ্যে রয়েছে হচ্ছে স্মল হোল্ডার যারা আছে বা উইথ মিনিমাম ইনভেস্টমেন্ট যারা ফার্মিং করে তাদের জন্য, এবং ব্যাকইয়ার্ড ফার্মার যারা রয়েছে, বাড়ির উঠানে যারা খামার করে, তাদের জন্য এই সকল স্পেশালাইজড ফাউল হুইচ আর কোয়াইট হার্ডি ইন নেচার দেন দ্য চিকেন, দিস ক্যান বি ওয়ান source of income and source of nutrition as well for the families. এবং
রুরাল এম্পাওয়ারমেন্টের জন্য বা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্যও this can be a source, because large animals are sometimes quite expensive and they are difficult to handle by the women of household. But for the birds, in case of birds, these are easy to handle, so uh, women can also handle them as an additional source of income. Then the meat and eggs produced from this specialized fowl can be a source of nutrition, as we said earlier, for the family. Quail eggs are nutrient rich, as we already talked about. It is rich in vitamins and minerals. এবং এটার মেডিসিনাল ভ্যালু আছে বলে জানা যায়। এবং পাশাপাশি পিজন মিট আমরা জানি অসুস্থ ব্যক্তিদেরকে পিজন মিট করা হয়, রিকমেন্ড করা হয় বিকজ অফ হাই ভাইটামিন কন্টেন্টস। এছাড়াও হাঁস এবং হাঁস জাতীয় যে ওয়াটার ফাউলগুলো আছে তাদের যে ফেদার্স, এগুলো কিন্তু বালিশ, তারপরে বেডিং অথবা শীতের জ্যাকেট, ডেকোরেশন এক্সেট্রাতে ব্যবহৃত হয়। সো ওয়াটার ফাউলের যে ফেদারগুলো রয়েছে, এই ফেদারগুলো অ্যাকচুয়ালি হাইলি ইনসুলেটেড ফেদার, তার মানে তারা অতিমাত্রায় তাপ অপরিবাহী। কাজেই তারা যেহেতু তাপ অপরিবাহী এবং দে আর ফ্লাফি ইন নেচার, সেজন্য বালিশ তৈরিতে, বেডিং তৈরিতে, জ্যাকেট তৈরিতে দে আর আ গুড সোর্স টু গিভ ইনসুলেশন and they are highly prized as well. এছাড়াও এমু এবং অস্ট্রিচের স্কিন লেদার হিসেবে ব্যবহৃত হয়। এমু থেকে যে অয়েল আসে দ্যাট ইজ অলসো মেডিসিনাল ভ্যালু রয়েছে। আর হচ্ছে পিজিয়নের যে ড্রপিংস, এটা কিন্তু অর্গানিক ফার্টিলাইজার হিসেবে অত্যন্ত ভ্যালুড। রাদার দেন আদার পোল্ট্রি স্পিসিস, পিজিয়ন ড্রপিং ইজ অফ হায়ার নিউট্রিয়েন্ট কন্টেন্ট অ্যাজ আ ফার্টিলাইজার। এছাড়াও যেহেতু এইসব বার্ডগুলো মোস্টলি স্ক্যাভেঞ্জ করে করে তাদের খাবার সংগ্রহ করে, দ্যাট ইজ ওয়াই দ্য ইনপুট অথবা এখানে যে আমাদের ইনভেস্টমেন্ট সেটা কম হলেও চলে, অ্যান্ড দে আর হাইলি অ্যাডাপ্টেড টু ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনস। এই জন্য আমরা এক্সটেন্সিভ অথবা সেমি স্ক্যাভেঞ্জিং সিস্টেমে উই ক্যান রেয়ার দেম। এবং ওয়াটার ফাউলগুলো কিন্তু ওয়েটল্যান্ড, তারপরে হচ্ছে ওয়াটার লগিং এরিয়া এক্সেট্রাতে দে ক্যান থ্রাইভ। এছাড়াও রিসার্চ পারপাসে ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে সেই সকল স্পেশালাইজড ফাউল যাদের লাইফ স্প্যান ছোট, যেমন পিজিয়ন, তারপরে কোয়েল এক্সেট্রা। যেহেতু তাদের লাইফ স্প্যান ছোট, দ্রুত ম্যাচিউর হয়, দ্রুত ডিম উৎপাদন শুরু করে, এই সকল কারণে নেক্সট জেনারেশনটা সহজে দ্রুত পাওয়া যায়। এবং এটা রিসার্চের একটা অন্যতম ক্রাইটেরিয়া যে নেক্সট জেনারেশন দ্রুত পাওয়া গেলে উই ক্যান সি দ্য ইফেক্ট আর্লিয়ার। এছাড়াও এইসব ওয়াটার ফাউল অথবা স্পেশালাইজড ফাউলগুলো তারা যেহেতু স্ক্যাভেঞ্জ করে, তারপরে তার মাধ্যমে তারা ইনসেক্ট, পেস্ট, টিক এক্সেট্রা খাবার হিসেবে সংগ্রহ করে ইকোলজিক্যাল ব্যালেন্সটা বজায় রাখে। এছাড়াও নিচ মার্কেট রয়েছে। নিচ মার্কেট নিয়ে আমরা আগে আলোচনা করেছি, সম্ভবত বলেছি। নিচ মার্কেটটা হচ্ছে পার্টিকুলার একটা প্রোডাক্টের যদি বাজারে ডিমান্ড থাকে, স্পেশাল ডিমান্ড থাকে, সেই ডিমান্ড যে আছে এই মার্কেটটাকে বলা হয় নিচ মার্কেট। যেমন এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে কোয়েল এগস। আমরা বাজারে কোয়েলের ডিম কেনার জন্যই অনেক সময় মনস্থির করে যাই। এই যে মনস্থির করে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট কিনতে যাওয়ার যে প্রবণতা, এই মার্কেটিংটাকে বলা হয় নিচ মার্কেটিং সিস্টেম। কাজেই এই প্রোডাক্টের জন্য আমাদের আলাদা একটা চাহিদা রয়েছে, তাই না? একইভাবে অন্যান্য প্রোডাক্ট রয়েছে, যেমন হাঁসের ডিম অথবা হাঁস কেনার জন্য মানুষ বাজারে যায় এক্সেট্রা এক্সেট্রা। পিজিয়ন বা স্কোয়াব মিট কেনার জন্য যায়। Next, we can discuss this one as well today. Goose and swan. So goose এবং swan এটা আমাদের আরেকটা চ্যাপ্টার। এখানে আমরা
এই দুইটা স্পিসিস নিয়ে একটু আলোচনা করব। যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে যেটা এশিয়াটিক গুজ রয়েছে তাদের নব থাকে যে এখানে মাথার সামনে, বাট ইউরোপিয়ানটা দ্য নব ইজ মিসিং। ওকে, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। এখানে গুজের দেয়ার আর সাম ব্রিডস এন্ড ভ্যারাইটিস অফ গুজ, তাদের ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। Because this bird is not so popular and actually you do not need to memorize all these for exam, but I would recommend you to memorize some of the names for viva exam. So এখানে হচ্ছে এটা প্রোনাউন্সিয়েশন করা হয় হচ্ছে টোলোস, টোলোস সম্ভবত টোলোস নামে। বাকিগুলো হচ্ছে এমডেন, চাইনিজ গুজ, আফ্রিকান গুজ, রোমান গুজ, তারপরে হচ্ছে সিবাস্তোপল গুজ, সোয়ান গুজ এটসেট্রা। সো এগুলোর নামগুলো মনে রেখো, দ্যাট উইড হেল্প। অ্যান্ড ফ্রম হিয়ার I mean breed to breed অথবা ভ্যারাইটি টু ভ্যারাইটি মনে রাখার দরকার নেই, বাট there are some important information like we had the egg production margin here. এটা থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি যে ইউজুয়ালি গুজ produce 40 to 60 eggs in a year. এরপরে we have their characteristics. The physical characteristics include their long neck. এই নেকটা হচ্ছে লং হয়। তারপরে হচ্ছে লাইক ডাক অর আদার ওয়াটার ফাউলস, দেয়ার ফিট আর ওয়েবড। ফিট গুলো বা পায়ের পাতার যে আঙুলগুলো এগুলো একটার সাথে আরেকটা হাঁসের মতো যুক্ত থাকে, এবং বিলস আর ফ্ল্যাট আনলাইক চিকেন। চিকেনে যেমন শার্প হয়, হাঁস এবং ওয়াটার ফাউলগুলোতে এটা ফ্ল্যাট হয়। প্লুমিজ কালার ভ্যারি করতে পারে, এবং মেল ফিমেল মোটামুটি একই সাইজের হয়, খুব বেশি সাইজ ডিফারেন্স হয় না। তাদের এগ প্রোডাকশন ক্যাপাবিলিটি 40 to 60 অথবা 30 to 60 হয়ে থাকে, এবং এগ ওয়ে অ্যারাউন্ড 120 to 200 grams. এবং দে আর এক্সিলেন্ট গ্রেজার্স, দে ক্যান গ্রেজ 2 to 3 kg of grasses per day. এবং তাদের লাইফ স্প্যান হচ্ছে 8 থেকে 10 বছর, যদিও 5 থেকে 6 বছর তারা ডিম দেয়, বাকি সময় আর ডিম দিতে সক্ষম হয় না। এবং দে আর সিজনাল ব্রিডার, এবং তাদের ব্রিডিং সিজন হচ্ছে লেট উইন্টার টু স্প্রিং সিজন। They are termed as or known as watchdogs. Watchdog কেন বলা হয়? Because a goose like the guinea fowl, they also will make sound when they see an scavenger. কাজেই বাসায় যদি গুজ থাকে, flock of goose, while an unknown person is entering your territory, they will eventually make a lot of sound. এই জন্য তাদেরকে ওয়াচডগ বলা হয়। And they are often monogamous in nature, তার মানে one male tend to stay with one female. যদি আমরা কমার্শিয়াল সেটআপে দিই সেটা ভিন্ন কথা, we will force them to mate with multiple females, but in wild conditions they prefer to stay with one female. এবং তাদের জন্য হাউজিং এর যে ফ্লোর স্পেস এখানে 0.4 to 0.6 স্কয়ার মিটার হওয়া উচিত প্রতিটা গুজের জন্য, এবং নেস্ট সাইজ যেটা এটা কোয়াইট বিগ, নট সো বিগ। আই মিন হাঁসের ক্ষেত্রে তোমাদের মনে ছিল 35 ছিল, এখানে হচ্ছে 40 সেন্টিমিটার, which is suitable for 4 to 5 females. তো 4-5টা ফিমেল এই সাইজের নেস্ট বক্সে একসাথে বসবে এমন না, one by one they can go there and lay their eggs. Feeding, if we are rearing them on commercial purpose, then we should give also some formulated feeds, এবং সেখানে protein percentage 16 to 18%
দিতে হয়, এবং ব্রিডিং সিজনে আমাদের ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, অ্যাজ ইন চিকেনে যেমন লেইং পিরিয়ডে আমরা বাড়াই, এক্ষেত্রে ব্রিডিং সিজনে বাড়াতে হবে, যাতে করে এগ শেল গুলো পারফেক্টলি ঠিক হয়। এবং as the duck and other waterfowls, as well as in chicken, there is no teeth. So for easier breakdown or efficient breakdown, we have to provide some grits. GRITS বলতে পারি, গ্রিটস। সো এই গ্রিট গুলো কি, এগুলো হচ্ছে ছোট ছোট পাথরের কণা। হ্যাঁ, ছোট পাথর দেওয়া হয় খাবারের সাথে। এই পাথরগুলো তাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে প্রবেশ করে, এবং গিজার্ড আছে যেটাতে, না, গিজার্ডে যে এগুলো স্টোর হয়। গিজার্ডে যেহেতু তাদের দাঁত নেই, তাদের খাবারগুলো ভাঙে হচ্ছে গিজার্ডের প্রেসারে, এবং সেখানে যদি ছোট ছোট এই পাথরগুলো থাকে, এগুলো খাবার ভাঙতে আরো সহায়তা করে। হ্যাঁ, এই জন্য গ্রিড প্রদান করা হয়ে থাকে ইন কেস অফ চিকেন অ্যাজ ওয়েল। রিপ্রোডাকশন কমার্শিয়াল সেট আপে 1:3 to 4, এবং তাদের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 28 থেকে 30 দিন, এবং ইনকিউবেশনের আগে আমরা যতদিন এগ স্টোর করবো 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে এটা স্টোর করতে হবে। এই 28 থেকে 30 দিন ইনকিউবেশন, তার মানে ডিমের তাপ দিয়ে 28 থেকে 30 দিন পরে বাচ্চা ফুটে বের হয়। এটা কিন্তু ইনকিউবেশন বলে। আই হোপ ইউ গাইজ রিমেম্বার। আর ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে ব্রুডিং পিরিয়ড 3 থেকে 4 সপ্তাহ, হাঁসের মতোই 30 ডিগ্রি সেলসিয়াসে শুরু করতে হয়। প্রতি 2 থেকে 3 মাস অন্তর অন্তর আমাদের ডিওয়ার্মিং করতে হবে। আর মোটামুটি গুজ, দিজ আর রেজিস্ট্যান্ট টু মোস্ট অফ দ্য ডিজিজেস, কিন্তু প্যারাসাইটিক ডিজিজ হতে পারে, বা এন্টারাইটিস বা অন্ত্রপ্রদাহ জাতীয় ডিজিজ হতে পারে, ইফ দ্য ফিড ইজ নট অফ ফ্রেশ কোয়ালিটি, সেই ক্ষেত্রে হতে পারে। সো উই হ্যাভ টু টেক কেয়ার অফ দিস থিংস অ্যাজ ওয়েল। পারপাস সম্পর্কে আমরা অলরেডি জানি। সোয়ান মূলত একটা অর্নামেন্টাল বার্ড, পিওরলি অর্নামেন্টাল বার্ড। এটাকে মিট পারপাসে প্রহিবিটেড অনেক দেশেই। এইগুলো হচ্ছে সাম অফ দ্য ভ্যারাইটিগুলোর নাম তোমরা জেনে নিও। মূলত সোয়ানের বডি কালার বা প্লুমেজ কালার দুইটা হয়, একটা হচ্ছে হোয়াইট অর ব্ল্যাক। হোয়াইট ইজ মোস্ট পপুলার, বাট ব্ল্যাক ইজ অলসো বিউটিফুল টু ওয়াচ। সো এই যে বডি ওয়েট তাদের, এটা 8 to 15 কিলোগ্রামস হতে পারে, এবং তাদের উইং স্প্যান বা পাখার যে দূরত্ব, এক পাখা থেকে অন্য পাখার দূরত্ব, ইট ক্যান রিচ আপ টু 3 মিটার্স। ইটস কোয়াইট বিগ। তারাও কিন্তু স্ক্যাভেঞ্জ করে, যে ওয়াটার বডিতে যেখানে থাকে তার আশেপাশে যে রিভার ব্যাংকস অথবা আমাদের যে পন্ড যে ব্যাংক আছে বা তীর রয়েছে, সেখানে যত ধরনের ওয়াটার রেজিস্ট্যান্ট যে প্ল্যান্ট স্পিসিস গুলো হয়, দোজ আর eventually or mostly they are feeding items or feed items, but we may also provide them with some special feed for ducks. ডাককে যে খাবারগুলো দেওয়া হয়, সেই ধরনের খাবার সোয়ানকে দেওয়া যেতে পারে। সোয়ানের ক্ষেত্রে আমাদের হাউজিং এর ক্ষেত্রে যেটা প্রয়োজন হচ্ছে লার্জ পন্ড প্রয়োজন বা ওয়াটার বডি প্রয়োজন, এবং আমাদের ওয়াটার গার্ডেন বলছি অথবা গ্রাসি ব্যাংক বলতে পারি, যেখানে প্রচুর পরিমাণে ঘাস থাকে এন্ড দে উইল কনজিউম ফ্রম দেয়ার। এছাড়াও আমরা শেল্টার দিয়ে থাকি, এবং শেল্টার গুলো হতে পারে নেস্টিং শেল্টার, ডিম পাড়ার জন্য। এটা হতে পারে স্ট্র দিয়ে, অথবা রিডস, অথবা যে নলখাগড়া, তারপরে হচ্ছে কাশফুলের যেইগুলো রয়েছে কাণ্ড, যে বডি রয়েছে, those can be used for making their comfortable nesting place. এবং একটা ফেন্সিং এরও ব্যবস্থা করা হয়ে থাকে, ফেন্সিং around the pond, because usually they do not tend to fly, but they are very good flyer. If they go flying or if they walk away, they can escape. So we need to give a fencing system only at the চারিদিকে, উপরে দেওয়ার প্রয়োজন নেই। যে আমরা এর আগে যখন নিউমিডিয়া মেলে গ্রিস করছিলাম, না সরি, নিউমিডিয়া মেলে গ্রিস নাকি
ভুলে গেলাম তো, তিতির যেটা চাইনিজ চিকেন, সেই সরি চাইনা মুরগি যেটা তিতির, তাদের ক্ষেত্রে কিন্তু রেয়ারিং এ অনেক ক্ষেত্রে চারিদিকে তো নেট দেওয়া হয়, উপরে নেট দেওয়া হয়, বিকজ দে আর ভেরি গুড ফ্লায়ার। হ্যাঁ, ওটা হচ্ছে গিনি ফাউলের ক্ষেত্রে, বাট ফর দ্য সোয়ান চারিদিকে শুধু ফেন্সিং করলে দ্যাট ইজ গুড এনাফ আই থিঙ্ক। সোয়ান মাত্র 4 থেকে 7টা ডিম পারে। হ্যাঁ, সো খুবই কম পরিমাণে ডিম, এবং তাদের ইনকিউবেশন পিরিয়ডও বেশি, 35 থেকে 38 দিন পর্যন্ত হয়ে থাকে। দ্যাটস অল, আই উড নট লাইক টু প্রসিড এনিমোর টুডে। 10:50 now. Okay. So in our next class we will talk about the rest of our syllabus. That is not a lot of slides